আমরা রাত জেগে প্ল্যান করতাম, আমাদের একটা গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্ল্যান করতাম কালকে কিভাবে করা যায়, পরশু কিভাবে করা যায়। মহাখালীতে 4 জন মারা গেছে, আমরা একটা লাশ ছিনিয়ে আনতে পেরেছি। একটা মসজিদে আমরা সুন্দর করে গোসল করাইতেছিলাম এই লাশটার, কিন্তু ওই লাশের জানাজা পড়তে দেওয়া হয়নি। এই ফ্লাইওভারের কারণে আমরা কিন্তু ওই দিন বেঁচে গেছি। আদালতের রায়ের প্রেক্ষাপটেই তো মূলত জুলাইয়ের আন্দোলনটা গড়ায়। সেখানে আমার সাধারণ শিক্ষার্থীরা সেই রায় প্রত্যাখ্যান করেছে। সেখানে ছাত্রলীগ যুবলীগ কীভাবে হামলা করেছে। আমরা 7 তারিখ কর্মসূচি দেওয়া হয়েছিল বাংলা ব্লকেট, আমরা 9 তারিখ 10 তারিখ ছিলাম সে বাংলা ব্লকেটের এখানে। তো এইভাবে আমাদের করে আস্তে আস্তে তিলে তিলে আন্দোলনটা আস্তে আস্তে বাড়তেছিল। যখন আন্দোলন মেসিভ পর্যায়ে চলে গেল, 15 তারিখ সারা বাংলাদেশে এবং 16 তারিখ গুলি করা হলো বিকালবেলায়। ওদিকে সাইদ মারা গেল রংপুরে, আর এদিকে মারা গেছে ওয়াসিম। তিনি মারা যাওয়ার পরে এই যে হত্যাকাণ্ডগুলো বাংলাদেশে, ওই দিন আরও 3 জনের খবর পাওয়া গেছিল যে নিহত হয়েছে। এরপর থেকে আসলে আমরা আরও এগ্রেসিভ হয়ে গেছিলাম যে এই সরকার আমাদের তৎক্ষণাৎ আমাদেরকে কিন্তু একটা রাজাকার ট্যাগ দেওয়া হয়েছিল। আমাদের ন্যায্য অধিকার চাইতে গিয়ে একটা আমরা রাজাকারের বাচ্চা এরকম বলে একটা গালির সম্বোধন, যা আমাদের খুবই লেগেছে বলে আমরা এই জন্য আরও তীব্র করেছি আন্দোলন। আমি মূলত মহাখালী এবং তেজগাঁও এরিয়াতে ছিলাম, ওই এরিয়াতে এবং বনানী পর্যন্ত ছিলাম। ওই এরিয়াতে আমরা স্টুডেন্ট নিয়ে আসছিলাম, মানে আমরা স্টুডেন্টরা ছিলাম বিএফ শাইন কলেজের সেই তরুণ বাচ্চারা যারা 9, 10, 11, 12-এ পড়ে, এবং সিভিল এভিয়েশনের স্টুডেন্টরা, তারপর আপনার আহাচানুল্লাহ এবং সাউথ ইস্টের স্টুডেন্টরা ওখানে তিব্বতে ছিল, তারপরে ইভেন মেডিকেলের স্টুডেন্টরাও আমাদের সাথে ছিল। তো ওরা আমাদেরকে অনেক বড় একটা সাপোর্ট দিয়েছিল জুলাইতে। আর আমাদেরকে জুলাইয়ের সাপোর্টটা অনেকভাবে হয়েছিল। আমরা যারা কোঅর্ডিনেটিং করেছিলাম, যারা সংগঠিত করেছিলাম মানুষগুলো, সেই আমরা তো রাতে ঘুমাতে পারতাম না। আমরা রাত জেগে প্ল্যান করতাম, আমাদের একটা গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্ল্যান করতাম কালকে কিভাবে করা যায়, পরশু কিভাবে করা যায়। আমরা তো মূলত বাসায় থাকতে পারতাম না, ঘুমাতে পারতাম না, আমরা নিদ্রাহীনভাবে অনেক রাত্রকে কাটাইছি। তো ওই প্রেক্ষাপটে আমাদেরকে কখন কোন জায়গায় কিভাবে মুভ করতে হয় সেই নির্দেশনাগুলো দেওয়া ছিল, আস্তে আস্তে দেওয়া হতো। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু আমাদের দেওয়া হয়েছিল, যেমন 19 সালে নিরাপদ সড়ক আন্দোলনে আমরা যেরকম ঝাঁপাই পড়ছিলাম এবং পলিটিক্যাল ট্যাগ দিয়ে মাঠ থেকে পিটিয়ে উঠিয়ে দেওয়া হয়েছিল, আপনারা দেখেছেন। কিন্তু ওই স্ট্র্যাটেজিটা এখানে ফলো করা হয়েছে যে প্রকাশ্যে আসা যাবে না, ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে ছাত্রদলকে। এইভাবে আমরা ওখানে সংগঠিত করেছি। আমরা 16 তারিখ সন্ধ্যাবেলায় আমরা মহাখালী থেকে একদম বনানী পর্যন্ত পুলিশকে আত্মসমর্পণ করেছে। এক প্রকারে দাওয়া পাল্টা দেওয়া চলছিল। আমাদের যে ডিভাইডারগুলো ছিল, লোহার যে ডিভাইডার, ওই ডিভাইডারকে আমরা সামনে এগিয়ে চলে গেছি যাতে পুলিশ রাবার বুলেট করে প্রচণ্ড লেভেলের গুলি করে যাতে আমরা ফিরাতে পারি। আর একটা কথা হলো যে আমরা যখন 17 তারিখের আন্দোলন গড়ালো তখন প্রচুর পরিমাণে গুলি করা হলো এবং হতাহত হয়নি 17 তারিখ, বাট অনেক স্টুডেন্টরা কিন্তু অ্যাসাল্ট হয়েছে। আমরা আয়শা মেডিকেলে নিয়ে গেছি, ওখানে মেট্রোপলিটন হসপিটাল আছে, ওখানে নিয়ে গেছি, কিন্তু তারা ওভাবে গ্রাহ্য করেনি, আমাদের নিতে চায়নি। ওখানে একটা হয়তো বা আওয়ামী লীগের কোনো বাধা নিষেধ ছিল বিধায় ট্রিটমেন্ট নেয়নি। যে যার মতো করে ট্রিটমেন্টটা করিয়েছে। বিভিন্ন ফার্মেসি বলেন, বিভিন্ন বড় ভাই ডাক্তার আছে তার কাছে গিয়ে করিয়েছেন, কিন্তু কেউ ট্রিটমেন্ট দিতে পারেনি। তো 17 তারিখ গেল, 18 তারিখ আমরা আবার শুরু করলাম। তো 16 তারিখ আমার জানা মতে আমাদের ওখানে একজন মারা গেছিল, যেই লাশটা আমরা কিন্তু খুঁজে পাইনি। এখনও আমরা জানি না ওই লাশটা অজ্ঞাতনামা কোথায় নিয়ে গেছে, সেটা আমরা খোঁজ পাইনি। 18 তারিখে যে ছেলেটা আমাদের সামনে মারা গেছে, টোটাল মহাখালীতে 4 জন মারা গেছে, আমরা একটা লাশ ছিনিয়ে আনতে পেরেছি। আর বাকি 2টার আমরা হদিস পাইনি, এখনও কোথায় আছে জানি না, মানে কি পর্যায়ে আছে সেটাও জানি না। তবে আমাদের যে লাশটা আমরা নিয়ে আসছিলাম ওখানে একটা জায়গার নাম আছে রসুলবাগ, ওখানে একটা মসজিদে আমরা সুন্দর করে গোসল করাইতেছিলাম এই লাশটার, কিন্তু ওই লাশের জানাজা পড়তে দেওয়া হয়নি। কারণ এটা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা বলে জানাজা পড়তে দেওয়া হয়নি। কেন পড়তে দেওয়া হয়নি? যে এখানে হুজুররা মানে এমন পর্যায়ে ছিল বিষয়টা যে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় কেউ নেই, মানে আওয়ামী লীগের ব্যতিরিকে কেউই ছিল না, এরকমই একটা ভাব ওখানে। তো যাই হোক, আমরা ক্ষুব্ধ জনতা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে
আন্দোলন যেভাবে করা দরকার ছিল, চূড়ান্ত লেভেলে নিয়ে যাওয়ার জন্য যেইটুকু দরকার ছিল সেই আন্দোলন কিন্তু আমরা নিয়ে গেছি। দেখেন ক্ষুব্ধ জনতা কি করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল তৎকালীন, অহংকারী কথা বলতো ওবায়দুল কাদের সাহেব। সেই ক্ষুব্ধ জনতা কিন্তু তার অহংকারের একদম ধূলিসাৎ করে দিয়েছে, পুরো ধূলিসাৎ করে দিয়েছে। আপনারা দেখেছেন তার দুর্যোগ ভবন দেখেন পুরো ছারখার হয়ে গেছে। সেটা হলো 18 তারিখ বিকালবেলা, এটা ছিল 18 তারিখ সন্ধ্যাবেলা রাতে। তখন দেখেন মহাখালী টোল প্লাজা পুরো মানে জনতা পুরাই দিয়েছে। মানুষের ক্ষোভ এত ব্যাপক ছিল, এভাবেই ছিল। তো এভাবেই আমরা আমাদের আন্দোলন গড়াইছি। শুক্রবার 19 তারিখ যখন নামাজ পড়ে আমরা কিভাবে সংগঠিত করবো এ নিয়ে প্ল্যান করেছিলাম, নামাজ পড়েই আমরা নেমে গেছি। তো ওই দিন আপনারা জানেন যে সারা ঢাকায় হেলিকপ্টার থেকে এত পরিমাণ গুলি বর্ষণ করা হয়েছে, যা মানে যার ফলে অনেকেই আহত হয়েছে। একটা কারণে বেঁচে গেছে, আমাদের ওখানে ফ্লাইওভার ছিল। এই ফ্লাইওভারের কারণে আমরা কিন্তু ওই দিন বেঁচে গেছি। প্রচণ্ড লেভেলের রেল লাইনের পাথর, যে পাথরগুলোর কাছে আসলে পুলিশ অসহায় বোধ করছে। যে পরিমাণ পাথর আমরা ইউজ করেছি, পুরো রাস্তা পাথরে ভরে গেছে। রেল লাইনের পাথর একদম, যে পাথরগুলো ছিল ওই পাথরগুলো আসলে আমাদের শক্তি এনে দিয়েছে। আমরা মহাখালীতে কিন্তু এমন না যে লাখ লাখ লোক নেমেছে, ওখানে লোক নেমেছে মাত্র 10-15-20 হাজারের মতো। তাতেই ওখানে পুলিশ পরাজয় বরণ করেছে, ওখানে স্থানীয় আওয়ামী লীগ প্রশাসন সবকিছু পরাজয় বরণ করেছে। আসলে ওই ভিডিওটা আমরা বুঝতে পারি না যে ওটা ভিডিওটা এত ভাইরাল হবে। তো ওখানে বাংলা ট্রিবিউনে আমার রুমমেট হৃদয় ও বলছে, ভাই দেখেন আপনার ভিডিও একটা ভাইরাল হয়ে গেছে। তো আমি দেখছি ওই সময় 10,000 ভিউ, 10,000 ভিউ, সন্ধ্যার দিকে 10,000 ভিউ। পরে রাত্র 10টার দিকে দেখি 10 লাখ ভিউ। আমার তখন থেকে আমি মানে জিনিসটা নিয়ে আমি অনেক মানে অড সিচুয়েশনের মধ্যে গেছি। তো পরে দেখলাম যে এটা রাত পোহাতে পোহাতে সেটা প্রায় 80 লাখ ভিউ হয়ে গেছে। তো এই পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়ার পরে আমাকে প্রশাসনিকভাবে প্রচুর পরিমাণে ফোন দেওয়া হয়েছে, খোঁজা হয়েছে। আমরা কিন্তু ওই ইয়ার মধ্যে অর্থাৎ ট্রমাটাইজের মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। এমনিতে তো ট্রমাটাইজের মধ্যে পড়ে গেছি, সেতু ভবন, দুর্যোগ সেতু, স্বাস্থ্য, এই ভবনগুলোর মামলা, রাষ্ট্রদ্রোহ মামলা, এই মামলাগুলোর মধ্যে আমরা দিন পার করতেছিলাম। ওই ভিডিওতে আমি ওখানে বলেছিলাম 144 দ্বারা ভাঙছিলাম। ওই 144 দ্বারা ভাঙতে গিয়ে আমি বলেছিলাম যে এখানে আমরা সেনাবাহিনীর উপরে আমাদের আস্থা আছে, বাট পুলিশের উপর আস্থা নেই। এই কথা বলছিলাম যে এইভাবে শিরোনামটা এরকমভাবে এসেছিল যে আমরা পুলিশকে বিশ্বাস করি না স্যার। এই উক্তিটি দেওয়ার ফলে আমার উপরে যে পরিমাণ নির্যাতন বা যে পরিমাণ ফোন বা মেন্টাল টর্চার, ওখানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ থেকে সবাই আমাকে ফোন দেওয়া শুরু করেছে। ওই সময় তো ফোনের নেট অফ হয়ে গেছিলো, বিধায় আমাকে খুঁজে আর পায়নি। তো আমি ওখান থেকে আসলে কি, আমি কোনো সময় আমার বোনের বাসা থেকেছি, আমার বন্ধুর বাসা থেকেছি, আবার আমার ছাদে, ইভেন বাড়ির ছাদে ঘুমিয়েছি। কারণ জানি যে আসতে পারে, যে কোনো সময় মেহমান চলে আসতে পারে আমার মেহমান। তো এই মেহমানের অপেক্ষায় আমি রাত পাইছি। এমন আছে যে 2 ঘন্টাও ঘুমিয়েছি, এমন আছে যে 1 ঘন্টাও ঘুমিয়েছি। এরকম রাত পার করেছি আমি, বিশেষ করে জুলাই মাসটায় বেশি করে। এমনিতে আমাদের 17 বছর আন্দোলন তো অন্য দিকে যায় থাকছি, আমরা 28 অক্টোবরই থাকতে হচ্ছে। কারণ কি, যে কোনো সময় যে কোনো দিকে মুভ করা লাগতেছে। এই জন্য আমরা ঢাকার মধ্যেই থেকেছি। আমাদের প্ল্যান ছিল শাহবাগ আসা বা আপনার ওই যে কারণ বাজার আসার, কিন্তু আমরা এইসব জায়গায় আসি নাই। কারণ কি, আমরা আসি নাই কারণ মহাখালী রেলগেটটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে ঢাকা ময়মনসিংহ রোড এবং ট্রেনের রুট এখানে যদি আমরা বন্ধ করতে পারি, এই জায়গাটা আমি বন্ধ করতে পারি, তাহলে মনে করেন যে সারা বাংলাদেশ থেকে উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই টেন্ডেন্সির কারণে আমরা রেলগেটটা মূলত টার্গেট করেছি এবং ওই মহাখালী রোডটা টার্গেট করেছি, যাতে বাস স্ট্যান্ডে বাস না ঢুকতে পারে। সেটা ওই বাংলা ব্লকেট থেকে শুরু করে আমরা এই কাজটা শুরু করেছিলাম। এইবার আপনারা আসেন, আমাদের সাথে যে শ্রেণীর কথা আমরা ভুলে গেছি, যে শ্রেণী আমাদের সাথে ছিল, যে শ্রেণীটা আন্দোলনে ছিল, সম্মুখ সারিতে ছিল, এই শ্রেণীর কথা কেউ বলে না। আসলে আমি বলতে আমার দ্বিধা নাই। ওরা জন্ম হোক যথা, কর্ম হোক ভালো, এরকম একটা আমাদের প্রবাদ আছে। কিন্তু আমাদের সাথে কিছু বস্তি আমাদের মধ্যে ছিল। বস্তি ছিল যেমন করাইল বস্তি, তারপরে আপনার 7তলা বস্তি, মহাখালীর সবচেয়ে বিখ্যাত, মানে এই বস্তিগুলোর মধ্যে সবচেয়ে, যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বস্তি, মানে প্রচলিত যে বস্তিগুলো আছে, মানে পরিচিত, সে বস্তির ছেলেরা এত মারমুখী ছিল,
ওদেরকে জাস্ট আমি অর্ডার করতে দেরি, কিন্তু ওরা অপারেশন করতে দেরি করে নাই। এত এগ্রেসিভ ছিল, যে পরিমাণে এগ্রেসিভ, মানে এই এগ্রেসিভটা আমি কখনো দেখিনি। কেন এই এগ্রেসিভ? ওরা আওয়ামী লীগের দ্বারা নিগৃহীত, নিপীড়িত। এই কারণেই এমনও আছে যে বাংলাদেশে যে জঙ্গি নাটকগুলো হয়েছে ওখানে অনেক মানুষ মারা গেছে। ওই মানুষগুলোর আত্মীয় স্বজন আছে, কিছু আত্মীয় স্বজন আমার কানে এসে বলছে যে ভাই, আমার ভাইকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, জঙ্গি একটা নাটক করে হত্যা করা হয়েছে। এখানে এখানে কোনো জাস্টিফাই নাই, কোনো কোর্ট কাছারি নাই, জাস্ট নিয়েছে, অর্থাৎ আমার ভাইকে ধরেন 6 মাস 1 বছর আগে গুম করে ফেলেছে, ওই মানুষটাকে ওই জঙ্গি নাটক করে তাকে মেরে ফেলা হয়েছে। তা আসলে ওই মানুষগুলো নিরপরাধ মানুষ ছিল, তাকে ওই প্ল্যাটফর্মে নিয়ে মেরে ফেলা হয়েছে। শেখ হাসিনার নাটকটা ছিল পশ্চিমা বিশ্বে এবং ইন্ডিয়াকে দেখানো এই নাটকগুলোর মধ্যে। তো ওই মানুষগুলো আমার জুলাইতে অ্যাড হয়েছে। আমাকে বলেন, 17 বছরের আওয়ামী লীগের নির্যাতনের শিকার বাংলাদেশের কোন পরিবার আছে? আওয়ামী লীগকে নির্যাতন করেছে। ফলে দেখা গেছে কি, একটা এমনও আছে যে এক উপজেলা আওয়ামী লীগের ছেলে, সভাপতির ছেলে, আমার সাথে আন্দোলনে ছিল। ও মেডিকেল স্টুডেন্ট, ওর দরকার ছিল আন্দোলনে যাওয়ার, দরকার ছিল না, ও মেডিকেল স্টুডেন্ট আমার সাথে আন্দোলন করেছে, কোটার আন্দোলন করেছে। কেন আন্দোলন করেছে? আসলে ওদের মধ্যে যে মানে কিছু মানুষ আছে না, মানুষ যাদের হিউম্যান, যারা মানবিকতার বুঝে, আওয়ামী লীগের মধ্যে এই ছিলেন তো কিছু মানুষ আছে, ওই মানুষগুলা আমাদের সাথে অ্যাড হয়েছে। আওয়ামী লীগ তো আমাদের আন্দোলন তো মানে 20 তারিখের ইমার্জেন্সি ঘোষণা হওয়ার পরে এক প্রকার ক্লোজ হয়ে গেছে, নেটওয়ার্ক শাটডাউন হয়ে গেছে। তারপর আমরা 22 তারিখ 23 তারিখ রেলগেটে আমরা যতটুকু পারি আন্দোলন গড়ে তুলেছি, আগুন জ্বালিয়েছি, সেখানে আমরা বিক্ষোভ জানিয়েছি, সেনাবাহিনীকে বুঝিয়েছি যে আমরা এখনো বিক্ষুব্ধ জনতা এখানে আছি। তারপরে আমরা যখন লাল পতাকা আসলো, রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো, আমরা প্রত্যাখ্যান করলাম, সবার ফেসবুক প্রোফাইল লাল করলাম। এরপরে 2 তারিখে গেল আপনার আন্দোলন গড়ালো আবার অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। আমরা আবার 3 তারিখ অপেক্ষা করলাম, টুকটাক করলাম। 4 তারিখে আমরা আবার সেনাবাহিনী যারা ছিল, ওই অঞ্চলটা কিন্তু জাহাঙ্গীর গেট এরিয়া, মহাখালী জাহাঙ্গীর গেট ডিওসিএস এরিয়া, প্রচণ্ড পরিমাণ সেনাবাহিনী ছিল ওখানে। প্রায় 400-র মতো প্লাস সেনাবাহিনী ওই অঞ্চলে ছিল, সেতু ভবন থেকে এই পাশটায়, জাহাঙ্গীর গেট সহ। তো ওখানে আমরা 144 দ্বারা ভেঙেছি, 144 দ্বারা রেলগেটে ভেঙেছি। তখন আমি বলেছি, পুলিশকে বিশ্বাস করি না স্যার, সেনাবাহিনীর উপর আমাদের আস্থা বিশ্বাস ছিল। সবাই বলছিল যে সেনাবাহিনী সরকার এই মুহূর্তে দরকার, অর্থাৎ আমরা চাচ্ছিলাম যে সেনাবাহিনী আগাই আসে, কিছু একটা করুক আমাদের জন্য। তো আমরা ওখান থেকে রেলগেট থেকে 144 দ্বারা ভেঙে মহাখালী মসজিদের সামনে, অর্থাৎ আইসিডিডির সামনে আমরা অবস্থান নিই। সেখানে 3 দিক থেকে আমাদের হামলা করা হয়েছিল, মহাখালী রেলগেট থেকে, মহাখালী বাস স্ট্যান্ড থেকে, মহাখালী আমতলী থেকে, 3 দিক থেকে আমাদের অ্যাটাক করেছে। ওই দিন আমাদের অনেক ভাই বোন আহত হয়েছিল, কিন্তু ওই দিন সাধারণ স্টুডেন্টের সংখ্যা কমে গিয়েছিল, মাঠে ছিল না। 5 তারিখ ওই রাতটা আমার ঘুম আসে না। 5 তারিখে আমরা রাতে বিভিন্ন জায়গায় ছিলাম। সকালবেলা বৃষ্টি হচ্ছে, তখন আল্লাহ, মানে আমরা আকাশের দিকে তাকাইয়া বলতেছি, আল্লাহ, এটা কি রহমতের বৃষ্টি নাকি শেখ হাসিনারে বাঁচানোর বৃষ্টি? তো পরে আমরা এর মধ্যে আমার ডিওএসএস থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের কোনো এক পার্সন আমার সাথে যোগাযোগ করেছে। তো ওই লোকটার সাথে আমি যোগাযোগ করে আবার 144 ধারা ভাঙছি সকালবেলা। অর্থাৎ আমরা রাওয়া গেটে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা একটা বৈঠক করেছে, বিডিআর বাড়ি, সাখোয়াত সহ, সরোয়ার সহ আরও অনেকে। তো আমি এত কিছু তো মানে মনে রাখতে পারিনি। তো ওই সময় আমি 144 ধারা ভেঙে আমাদের টিম ওখানে মুভ করেছে। ওই মিছিলটা জাহাঙ্গীর গেট পর্যন্ত, অর্থাৎ বিএফ শাইন কলেজ পর্যন্ত গেছে, যাওয়ার পরে ওখান থেকে আবার ব্যাক করে রাওয়া গেটে চলে আসছে। ওখানে বিগডিয়ার বাড়ি একটা গ্রামের উপরে বক্তব্য দিয়ে উনি চলে গেছে। আমরা কিন্তু আমাদের মতো করে স্লোগান দিতেইছিলাম। আর সেনা কর্মকর্তারা এসে, অর্থাৎ যারা ডিউটি অফিসার, তারা এসে আমাকে প্রচণ্ড লেভেলে ফোর্স করতেছিল। ফোর্স করতে করতে অলরেডি ওই যে 45 মিনিটের একটা কনভারসেশন আছে আপনি ওয়াকারুজ্জামানের সাথে, ওই 45 মিনিটের ঘটনা কিন্তু ওই রাওয়া গেটেই ঘটেছে। তো ওখানে তারা মানে ছিল। তো পরে আমরা সাধারণ যারা আন্দোলনকারী ছিলাম তারা ভয়তে ছিলাম যে কি হবে। ওখানে পুলিশ ফোর্স মোতায়েন করা ছিল প্রচণ্ড লেভেলের, যে এখানে গুলি হবে নাকি। পরে ইতিমধ্যে একটা নিউজ আমাদের কাছে এক সেনা কর্মকর্তা ডিউটি অফিসার বলল, আপনাদের উদ্দেশ্যে, মানে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধান ভাষণ দিবেন। এই যে টপিকটা আমার কাছে আসলো, যখন আমি ওখানে আন্দোলন করতেছিলাম, যখন আসলো আমাদের কাছে আসলো, ওখানে স্যারদের কাছে বলল যে আপনারা, সুসংবাদ আছে আপনাদের জন্য,
সেটা 11:15 কি 11:30টার মধ্যে এই সুসংবাদটা আসলো। তারপরে আমরা ওখান থেকে গিয়ে একদম আমরা আমাদের আন্দোলন প্রায় 1টা পর্যন্ত ওখানে চালাই গেলাম। আমরা অপেক্ষা করতেছিলাম উত্তরা মিছিলটা আসার জন্য। ওখানে প্রায় 12-14 লাখ লোক মিছিল নিয়ে আসতেছে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা মানে অপেক্ষা করেছিলাম। পরে আমরা সেই মিছিল আসার পরে আমরা সেনাবাহিনীদের ওদের রিকোয়েস্ট করার পরে সরে যাওয়ার পরে আমরা ওই মিছিল সহ আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা দিলাম। শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা বিজয় মানে শাহবাগ আসতে না আসতে আমরা ডিক্লারেশন পেলাম যে হাসিনা চলে গেছে। সেনাবাহিনীকে আমরা বুঝাতে সক্ষম হয়েছিলাম আন্দোলনকারীরা যে তারা যা করেছে অন্যায় করেছে, যা করতেছে শেখ হাসিনা সেটা জনগণের উপর চাপিয়ে দেওয়া, তার কর্তৃত্ব চাপিয়ে দিয়েছিল। এবং আমরাও রিকোয়েস্ট করেছিলাম আপনারা যাতে অন্যায় কিছু মেনে নেবেন না সেই প্রত্যাশায় আমি করি। সেই বক্তব্যটা আমি ডাইরেক্টলি ওখানে যে সেনা অফিসার ছিল কর্তব্যরত তাকে আমি বলেছিলাম, তিনি আমার রিকোয়েস্টটা রাখছিলেন। এই জন্য আমি ওই সেনা কর্মকর্তাকে ধন্যবাদ জানাই, তাকে স্যালুট জানাই। আমি মহাখালী এলাকাটা পুরোটাই আমি কভার করেছি এবং আমার টিম কাজ করেছে আমার সাথে যোগাযোগ করে। ওই যে বললাম যে সেনা অফিসার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আমি যোগাযোগ করেছি, ওখানে অর্গানাইজিংয়ে আমি ছিলাম, কে কোথায় মুভ করবে, কোন পজিশনে মুভ করবে সেই জিনিসগুলো আমরা ওখানে রেখে মানে ডিসকাশন করে তারপরেই তো ওখানে মুভ করেছি। তার আগে তো আর মুভ করা সম্ভব ছিল না। এভাবেই আমাদের 5 আগস্ট বিজয় অর্জন হলো। আমরা খুশিতে মানে আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়েছি যে একটা ফেসিজমের বিদায় করেছি এবং এই নতুন বাংলাদেশে একটা ভালো কিছু প্রত্যাশা করেছিলাম। কিন্তু বর্তমানকালে যা দেখতেছি তাতে আমার কাছে নিজেই অসহায় বোধ মনে হচ্ছে যে জুলাই কেমন জানি হয়ে যাচ্ছে, জুলাই বিক্রি হয়ে যাচ্ছে কিনা সেটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে।